পার্টি বিশ্বের এখন সব থেকে বড় বিজনেস হচ্ছে পলিটিক্স। দেখুন, কাকে ভোট দেব না দেব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, বা আপনি কাকে ভোট দেবেন না দেবেন আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের এটুকু মাথায় রাখতে হবে যে চায়ের দোকানে রাজনীতি শুনে ভোট দেওয়া, এটা যদি আমরা করতে যাই তাহলে খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের মতো পরিস্থিতি হতে চলেছে। আমাদের এটুকু মাথায় রাখতে হবে। দেখুন, আজকে ভারতবর্ষের অন্যান্য স্টেটে যেমন ওয়েস্ট বেঙ্গলে আজকে আমাদের পেট্রোলের দাম 105 টাকা, লখনৌতে আছে 94 টাকা, আর না সরি লখনৌতে আছে 103 টাকা আমাদের নিচে যে আছে, আর অন্যান্য স্টেটে সেখানে রয়েছে 94 টাকা 92 টাকা পেট্রোলের দাম। তাহলে আমরা পাপ করেছি পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করে, যে আমাদের 105 টাকা দিয়ে পেট্রোল কিনতে হচ্ছে। সেরকম যেহেতু সিএনজি কোনো কোনো জায়গায় 75 টাকা, কোনো জায়গায় 77 টাকা, আমাদের কিনতে হচ্ছে 91 টাকা বা 92 টাকা। কলকাতার দিকে হলে 91 টাকা, পুরুলিয়া বর্ধমানের দিকে হলে 92 টাকা। তা আমাদের সবকিছু দাম বেশি বেশি দিয়ে কিনতে হচ্ছে, সবকিছু আমরা বেশি কস্টলি কিনছি ভারতবর্ষে থেকেও, কারণ আমাদের তুলনামূলকভাবে অন্যান্য স্টেটে অনেক দাম কম। তারপরে এই যে দিদির রাজনীতি খেলা বা দাদার রাজনীতি খেলা, আজকে দিদির পার্টির থেকে যারা চুরি করে যাচ্ছে, দাদার ওয়াশিং মেশিনে ধুয়ে ধোয়া তুলসী পাতা করে রেখে দিচ্ছে, যেটা হচ্ছে যে বলে যে ধর্ম নিয়ে রাজনীতি। আমরা খুব রিসেন্টলি আমাদের পশ্চিমবাংলায় এটা বেশি দেখা যাচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি কে করছে না? দেখো, এই যে হিন্দু মুসলিম করে যে খেলাটা হচ্ছে আমাদের এখানে, আমাদের গুজরাটে বিজেপি শাসিত, তারপরে ত্রিপুরা, মেঘালয়, এসব জায়গায় সব বিজেপি শাসিত। যেখানে বিজেপি শাসিত, ইউপিতে বিজেপি শাসিত, সেখানে কি মুসলমানরা নামাজ পড়তে পারছে না, বা মুসলমানরা নিজস্ব ধর্ম কিছু করতে পারছে না? অবশ্যই পারছে। তাহলে কেন পশ্চিমবাংলায় পারবে না? এটা দিদির খেলা। আর দিদির পার্টি থেকে যারা চুরি করে ইডি সিবিআই ডাকছে, সেখানে দাদার পার্টিতে গেলে, বিজেপিতে গেলে ওয়াশিং মেশিনে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ তাদের নিজস্ব খেলা। এটা পলিটিক্যাল পার্টি, বিশ্বের এখন সব থেকে বড় বিজনেস হচ্ছে পলিটিক্স। তা আমাদের সেসব চায়ের দোকানে এই নিয়ে ঝগড়া করার কোনো প্রশ্নই ওঠে না। পাশের বাড়িতে সে টিএমসি করে, আমি বিজেপি করি, ওর সঙ্গে মুখ দেখাদেখি করবো না, কিচ্ছু হবে না। তোমার বিপদে ওই নেতা আসবে না, না মমতা আসবে না মোদি আসবে, পাশের বাড়ির লোকটাই আসবে। তার জন্য নিজস্ব উম, নিজের স্বার্থ দেখে, যেমন নিজেদের স্বার্থ দেখে, তোমরাও নিজেদের স্বার্থ দেখো। যেসব রাজনীতির খেলা নিয়ে রাস্তায় নেমে কোনো লাভ নেই। কথা দেখো, এই যে এনআরসি এনআরসির সময় যখন মমতা দি রাস্তায় নেমেছিল, একটা পয়েন্টের কথা ভালোভাবে মাথায় দিয়ে শোনো, বুঝতে হবে। এনআরসি দিয়ে একটা বড় ডিল হয়ে যায়। আজকে কিন্তু মোদির আনার ক্ষমতা ছিল না, মোদির আইন পাশ করার মোদির ক্ষমতাই ছিল না, যদি মমতা দি না চাইতো। যদি বলো কিভাবে, যখন নারদা কাণ্ডে যখন রাজীব কুমার ছিল মেন তদন্তকারী অফিসার, রাজীব কুমারকে সিবিআই ইডি ধরতে এসছে, ও নাকি অনেক তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে। সিবিআই যখন ধরতে আসে রাজীব কুমারকে, একটা ভালো দ্বন্দ্ব হয়েছিল। যাই হোক, তার কিছুদিন পরে সিবিআই খুঁজছে রাজীব কুমারকে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় গেল দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্ন ভোজন করতে। এইবার তার 3 দিন পরে সাউথের কোনো একটা হোটেল থেকে রাজীব কুমারকে সিসি ক্যামেরা ফুটেজে পাওয়া গেল। ওই সিবিআই ইডি তো তারপরে রাজীব কুমারকে জেরা করলো না। ওখানেই মোদি মমতার গট আপ হয়ে গেছে, শুধু আপনার আমার বুঝতে দেরি। তারপর যখন লোকসভায় সাংসদদের ভোটাভুটি হলো যে এনআরসি নিয়ে, সেই ভোটাভুটিতে দেব দিল্লিতে থাকা সত্ত্বেও ভোট দিতে গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় তার 7জন এমপিকে অ্যাবসেন্ট রেখে দিল। অ্যাবসেন্ট রাখার জন্য বিজেপি জিতে গেল এনআরসি বিলে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এনআরসির বিরুদ্ধে থাকতো, কেন 7জন এমপিকে পাঠালেন না? উনি যদি 7জন এমপিকে পাঠায় এর বিরোধিতা করতে, তাহলে কিন্তু এনআরসি বিল পাসই হয় না। অথচ উনি পাস করিয়ে দিয়ে রাস্তায় নেমেছে, মানছি না, মানবো না। এটা আপনি আর আমি যে এনাদের খেলাটা বুঝতে পারছি না, চেষ্টা করুন এটাকে বোঝার। চায়ের দোকানের রাজনীতি আমাদের করলে হবে না, আমাদের একটু নিজেদের পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে।